কিছু জার্নি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য নয়, সেগুলো হয় নিজেকে খুঁজে পাওয়ার জন্য। আর তার পেছনে থাকে একটা বড় ডিভাইন কলিং। 12,000 ফিট উচ্চতায় হিমালয়ের কোলে দাঁড়িয়ে আছে এক টাইমলেস সিম্বল অফ ফেথ, যেখানে নেচার অ্যান্ড ডিভিনিটি এক হয়ে যায়। নিজে চোখে দেখলাম এক অপার্থিব জগৎ। কেদারনাথ এ এক শুধু ট্রিপ নয়, এটা ফেথ, কারেজ অ্যান্ড কাউন্টলেস ইমোশনসের এক বিউটিফুল স্টোরি। চলুন আমার চোখে দেখা সেই কেদারনাথের গল্পে। পরিবারের সাথে প্ল্যান করে সোজা ফ্লাইট নিয়ে বেরিয়ে পড়লাম দেরাদুন। দেরাদুন থেকে বাই রোড ঋষিকেশ। ঋষিকেশে পৌঁছে একটা কোজি এক্সপিরিয়েন্সিয়াল এয়ারবিএনবি নিয়ে আমরা রেস্ট করলাম সেই দিন। সবাই মিলে মজা করে কাটালাম কিছু বিউটিফুল মোমেন্টস। গুড মর্নিং এভরিওয়ান। আজ 7 জুন আর বাজে সকাল 7:30। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে। প্রথমে সোনপ্রয়াগ, তারপরে যাব গৌরীকুণ্ড। ঋষিকেশ ছেড়ে পাহাড়ি পথ ধরে কিছুটা এগোতেই এলো দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ যেখানে অলকানন্দা আর ভাগীরথীর মিলনে জন্ম নেয় মা গঙ্গার। জার্নি এগোতে থাকলো। কিছু দূর পরে পেলাম অলকানন্দার তীরে মা ধারী দেবী টেম্পল। এই হলো ধারী দেবী মন্দির। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী ধারী দেবী উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী ও চারধাম যাত্রার অভিভাবক। প্রতি বছর মানুষ এই চারধাম যাত্রার সময় অবশ্যই মায়ের কাছে আসেন, আশীর্বাদ নেন ও পারমিশন নেন। তো যাত্রাপথে ধারী দেবী টেম্পলে আমরাও এলাম। খুব সুন্দর দর্শন হলো। ওঠার সময় একটু চড়াই রয়েছে, তবে অদ্ভুত জায়গা এটা। আপনারা যখন যাত্রার প্ল্যান করবেন একটু হাতে সময় রাখুন, অবশ্যই মায়ের কাছে আসুন আর মায়ের পারমিশন নিয়ে যাত্রা শুরু করুন। আমাদের জার্নি আবারও শুরু হলো। হঠাৎ করে দেখলাম জানলার কাছে বৃষ্টির ফোঁটা, আর মনে হলো এ যেন ইউনিভার্সের নিজে হাতে করা এক প্ল্যান। অ্যাডভেঞ্চার, পিস অ্যান্ড ডিভোশন সব কিছু মিলে মিশে একাকার হয়ে গেল। প্রায় 9 থেকে 10 ঘন্টা ট্রাভেল করার পর সন্ধেবেলা পৌঁছলাম সোনপ্রয়াগ, আর সেখান থেকে লোকাল শাটল নিয়ে পৌঁছে গেলাম গৌরীকুণ্ডে। এই গৌরীকুণ্ড কেদারনাথ যাত্রার লাস্ট মোটরেবল স্টপ। হোটেলে চেক ইন করে ডিনার সেরে বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ড টেম্পল দেখতে আর লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। গৌরীকুণ্ডের টেম্পারেচার প্রায় 10-11 হবে। বেশ ঠান্ডা লাগছে। আমরা খাওয়ার পরে ভাবলাম একটা ছোট্ট ওয়াক নিয়ে নিই। জাস্ট এটা আমাদের হোটেলের খুব কাছেই, পাশেই একদম। আর বেশি দেরি না করে তাড়াতাড়ি হোটেলে ফিরে গিয়ে ছোট মোটো প্যাকিং সেরে দিনের ইতি টানলাম। গুড মর্নিং সবাইকে। আজ 8 জুন 2026 আর এখন ভোর 4টে। আমরা প্রায় রেডি। আমরা স্টার্ট করব কেদারনাথের উদ্দেশ্যে গৌরীকুণ্ড থেকে। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমাদের ট্রেক স্টার্ট হলো। আমার ছেলে সে নিজের গতিতে খুব তাড়াতাড়ি আগে এগিয়ে গেলেও আমি আমার হাজব্যান্ড খুব ধীরে ধীরে নিজেদের স্পিড মেনটেন করে এগিয়ে চললাম। নিজেদের হাইড্রেট আর এনার্জেটিক রাখতে পথে ছোট ছোট ব্রেক নিয়ে জল, ফল ইত্যাদি চলতেই থাকলো।
তবে যে কোনো ট্রেকেই বড় ব্রেক নেওয়া অ্যাভয়েড করা উচিত। আমরা কিন্তু খুব ছোট ছোট ব্রেক নিয়েছিলাম। যারা পায়ে হেঁটে যাত্রা করবেন তারা সকাল সকাল স্টার্ট করলেই ভালো। দিন বাড়ার সাথে পালকি, পিঠু এদেরও ভিড় বাড়তে থাকে। আরেকটা পয়েন্ট সেটা হলো কমফোর্টেবল ক্লোদিং অ্যান্ড ভালো গ্রিপের শু, যেটা এই যাত্রায় একটা বড় সঙ্গী। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। পথে পড়ে জঙ্গলচেট্টি, ভীমবালি, রামবাড়া, ছোটি লিঞ্চলি, বড়ি লিঞ্চলি ও বেস ক্যাম্প। প্রতিটি স্টপেজে মনে হচ্ছিল প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। একদিকে মন্দাকিনীর অবিরাম কলকল ধ্বনি, অন্যদিকে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, মাথার উপরে নীল আকাশ আর চারপাশটা সবুজে মোড়া হিমালয়। মনে হচ্ছিল আমরা শুধু একটা ট্রেক করছি না, প্রকৃতির সৌন্দর্য আর স্পিরিচুয়ালিটির এক অপূর্ব মেলবন্ধনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। পুরো রাস্তা জুড়ে খাবার দাবারের দোকান, মেডিকেল ক্যাম্প অ্যান্ড টয়লেটের ভালো ব্যবস্থা রয়েছে। পথ চলতে চলতে পৌঁছলাম সেই রামবাড়া। 2013 বিপর্যয়, যখন মন্দাকিনীর ভয়াবহ স্রোত এই ব্যস্ত স্টপওভারকে এক মুহূর্তের মধ্যে নিস্তব্ধ করে দিয়েছিল। আজ সেই পুরনো রামবাড়া আর নেই, কিন্তু এই নিউ ব্রিজ যেন রেজিলেন্স, হোপ আর হিউম্যান স্পিরিটের এক ক্লাসিক এক্সাম্পল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেমন হচ্ছে যাত্রা? খুব ভালো। হালকা বৃষ্টি এনজয় করতে করতে পৌঁছে গেলাম বেস ক্যাম্প। তার পাশেই রয়েছে হেলিপ্যাড এবং ঘোড়াপাড়াও, যেখানে ঘোড়াদের পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট। এই এলাকার আশেপাশেই পিলগ্রিমদের জন্য বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো GMVN টেন্ট, নন্দী বেস ক্যাম্প ও স্বর্গারোহিণী কমপ্লেক্স। তার পাশাপাশি বিভিন্ন বাজেটের প্রাইভেট টেন্টসও কিন্তু পাওয়া যায়। তবে মন্দির চত্বরের আশেপাশে কিছু হোটেলসও রয়েছে, যেহেতু দূরত্ব কম বলে সেগুলোর চার্জেস একটু প্রিমিয়াম। অবশেষে প্রায় 11 ঘন্টা ট্রেকের পর পৌঁছে গেলাম তার দরবারে, কেদারনাথ। সেই মুহূর্তে অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব। ওয়ার্ডস সিম্পলি ফল শর্ট। সাইলেন্স, ঠান্ডা হাওয়া আর সামনে কেদারনাথের মন্দির। মনে হচ্ছিল ডিভিনিটি হ্যাড টেকেন ওভার এভরিথিং। কয়েক মুহূর্ত শুধু নীরবে দাঁড়িয়েছিলাম। কোনো প্রার্থনা নয়, কোনো চাওয়া নয়, শুধু সাইলেন্স আর কৃতজ্ঞতা। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই ট্রাভেল প্ল্যানটা আমাদের কোনো প্ল্যানই নয়, এ ছিল তাঁর আশীর্বাদ। কথিত আছে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন পাপ মুক্তির আশায় ভগবান শিবের সন্ধানে বেরিয়েছিলেন, তখন মহাদেব তাদের সামনে আসতে চাননি। তিনি এক ষাঁড়ের রূপ ধারণ করে এই হিমালয়ের মাঝে আত্মগোপন করেন, কিন্তু ভীম তাকে চিনে ফেললে শিব মাটির নিচে বিলীন হয়ে যান, আর সেই ষাঁড়ের কুজের অংশ প্রকাশ পায় কেদারনাথে। এটি শিবের 12তম জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ হিসেবে পূজিত হয়। শতাব্দী পরে আদি শঙ্করাচার্য তিনি এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। তার সমাধিস্থল মন্দিরের ঠিক পেছনেই রয়েছে। বিশাল পাথরখণ্ড দিয়ে নির্মিত এই টেম্পলের আর্কিটেকচার আজও বিস্ময় জাগায়। কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই হিমালয়ের কঠিন আবহাওয়ার মাঝে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি অটুটভাবে দাঁড়িয়ে রয়েছে। তুষারঝড়, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি 2013 ভয়াবহ বন্যা এই অদম্য স্পিরিটকে কোনোভাবে স্পর্শ করতে পারেনি।
যখন মন্দাকিনীর অদম্য স্রোত চারিদিক ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় এক বিশাল পাথরখণ্ড মন্দিরের ঠিক পেছনে এসে থেমে যায়, আর মন্দাকিনীর স্রোত দুই ভাগে বিভক্ত হয়ে মন্দিরের দুই পাশ দিয়ে প্রবাহিত হয়। কেউ একে বলে ডিভাইন ইন্টারভেনশন, আবার কেউ বা বলে নেচারের এক অসাধারণ ঘটনা। এই সেই ভীমশিলা, তার সামনে দাঁড়িয়ে সমস্ত তর্ক ব্যাখ্যা খুব ছোট হয়ে যায়। ভীমশিলা শুধু একটি পাথর নয়, এটি হোপ, প্রোটেকশন অ্যান্ড অ্যান এন্ডিউরিং সিম্বল অফ গ্রেস। ঘণ্টার ধ্বনি বেজে উঠল, আর মুহূর্তের মধ্যে যেন পুরো কেদারনাথ এক অন্য রূপ ধারণ করল। সাক্ষী হলাম আরেকটি ম্যাজিক্যাল মোমেন্টের, কেদারনাথের সন্ধ্যা আরতি, যা ভাষায় অবর্ণনীয়। এখন বাজে প্রায় রাত্রি 2টো, টেম্পারেচার হবে প্রায় 1 ডিগ্রি মতো, ভীষণ ঠান্ডা। আমরা একটা স্পেশাল পুজোর টিকিট পেয়েছি, যেটা নর্মালি রাত্রি 12টা থেকে শুরু করে ভোর 4টে অবধি হয়। তো আমাদের স্লট এই সময় ছিল, তো আমরা এসে জাস্ট লাইন জয়েন করেছি, মনে হচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি। এই পুজোর ব্যাপারে বলি, এটি অনলাইনও বুক করা যায়, তবু এটা পিক সিজন, তো এখানে কোনোভাবেই পুজো অনলাইন আমরা আগেও ট্রাই করেছি, পাওয়া যায়নি। গর্ভগৃহ পুজোর জন্য প্রতিদিন সীমিত সংখ্যক সেম ডে কুপন দেওয়া হয় মন্দির প্রাঙ্গণে। টোকেন সংগ্রহের পর অ্যাভেলেবিলিটি অনুযায়ী পুজোর কুপন ইস্যু করা হয়। ঈশ্বরের অশেষ কৃপায় সেই দিন আমাদের কপালে জুটেছিল 3টে টিকিট। 1 ঘন্টার মধ্যে আমাদের খুব সুন্দর দর্শন হলো, পুজো হলো, দিয়ে আমরা বেরিয়ে এলাম। এখন খুবই সুন্দর ছিল দর্শন, খুবই সুন্দর। আর এইভাবেই শেষ হলো আমাদের কেদারনাথ যাত্রা। আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি কিছু অসাধারণ স্মৃতি, কিছু অমূল্য মুহূর্ত, আর এক রাশ কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞতা এই পবিত্র ভূমির প্রতি, কৃতজ্ঞতা সেই অদৃশ্য শক্তির প্রতি যিনি আমাদের প্রতি মুহূর্তে আগলে রেখেছেন। Some journeys end at a destination, but some stays with you forever. Kedarnath will always be one of them. Har Har Mahadev.